তানভীর ভাইয়ার প্র্যাকটিক্যাল খাতাতে বড় করে একটা বানরের ছবি এঁকে নিচের রুমে বসে আরাম করে পা দুলিয়ে আইসক্রিম খাচ্ছি আমি। এমন সময় নিচে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেয়ে রুমের এক কোণে ঘাপটি মেরে বসে আছি। যত সময় যাচ্ছে চিৎকার তত বাড়ছে। এই যা, আজ নিশ্চিত আমার রক্ষা নেই। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এমন সময় রুমের দরজায় টোকা পড়ছে। না জানি আজ কপালে কি আছে। বাহির থেকে তানভীর ভাইয়া কড়া সুরে আমাকে ডাক দিচ্ছেন। তিহা, এই তিহা, দরজা খোল। তুই কি করেছিস এটা? আমি তো ভয়ে প্রাণ চাই চাই অবস্থা। কোনো রকমে ঠোক গিলে বললাম, আমি কিছু করিনি ভাইয়া। ভাইয়া এতে আরো রেগে বললেন, তুই কিছু করিসনি ঠিক আছে, দরজাটা খোল। আমি বললাম, দরজা খুলবো না। দরজা খুললে তুমি আমাকে মেরে ফেলবে। আরে না, তোকে কিছু করব না, দরজাটা খোল। পরে চিন্তা করে দেখলাম, যখন বলেছে কিছু করবেন না, তবে কিছু করবেন না এটা কনফার্ম। কারণ উনি আবার এক কথার মানুষ, কথা দিলে সে কথা রাখে। যাই, দরজাটা খুলে দিই। মারবে না যখন বলেছেন, তবে শিওর মারবেন না। এই বলে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই তানভীর ভাইয়া হুড়মুড় করে রুমে ঢুকে গেলেন। রুমে এসেই কড়া চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তিহা, কি করেছিস এটা? কাল আমি আমার খাতাটা জমা দেব ভার্সিটিতে, আর আজই তুই এই কাণ্ড ঘটালি। তুই আমার সাথে সবসময় এমন করিস কেন বলতো? আমার সাথে তোর কিসের এত শত্রুতা? আমি ভয়ে চুপসে গেছি। তানভীর ভাইয়ের রাগী চেহারা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে গলা ঢোকিলে বললাম, ভাই আমি ইচ্ছে করে ওসব করিনি। তুমি সেদিন আমাকে চকলেট এনে দাওনি, তাই রাগে এমন করেছি। তানভীর ভাইয়া আমার কথাতে যথেষ্ট বিরক্ত হয়ে বললেন, তুই সামান্য একটা চকলেটের জন্য এমন করেছিস? আর তুই আবার চকলেট খাবি কেন? তুই কি এখনো বাচ্চা আছিস? যথেষ্ট বড় হয়েছিস তিহা, এখনো সময় আছে, বাচ্চামোগুলো ছাড়, নয়তো। আমি বললাম, নয়তো কি? তানভীর ভাইয়া বললেন, নয়তো বিয়ের পর তোর স্বামী আর শাশুড়ি তোর এমন বাচ্চামো দেখে তোকে তাড়িয়ে দিবে। স্বামী সংসার আর তোর কপালে জুটবে না, সারা জীবন এভাবে আইবুড়ো হয়ে থাকবি পরে। একথা বলেই তানভীর ভাইয়া জোরে জোরে হাসতে লাগলেন। তানভীর ভাইয়ার এই হাসিটা আমার ভীষণ ভালো লাগে। কি যেন একটা আছে ওনার হাসির মাঝে। আমার মনে হয় ওনার এই হাসিটা দেখার জন্য হলেও আমি এই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই পৃথিবীর মায়া ছাড়তে পারবো না। আমার চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে তানভীর ভাইয়া হাসি থামিয়ে বলল, কিরে, এমন করে তাকিয়ে কি দেখছিস? আপনার হাসি অনেক সুন্দর তানভীর ভাইয়া। হয়েছে হয়েছে, থাক, আর পাম দিস না। তুই কে ভেবেছিস এসব বলে আমাকে ভুলিয়ে একটু আগে যে কাণ্ডটা ঘটিয়েছিস সেটা ভুলে যাব? ওহ নো, সেটা কখনো ভুলবো না। তবে যেহেতু তোকে কথা দিয়েছি কিছু করব না, তাই আজকের মতো ক্ষমা করে দিলাম। তবে নেক্সট টাইমে এমন করলে আর পার পাবি না। এই কথা বলেই তানভীর ভাইয়া চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তানভীর ভাইয়া আমার বাবার বাল্যকালের বন্ধু আহতাব আঙ্কেলের একমাত্র ছেলে। বাবা মারা যাওয়ার পর আমাদের দেখাশোনা করার জন্য তানভীর ভাইয়া আমাদের বাসায় থাকেন। উনি এখানে ভার্সিটিতে পড়ালেখা করেন, আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। উনি যেদিন আমাদের বাসায় প্রথম আসেন, সেদিন থেকেই ওনাকে আমি বিভিন্নভাবে জ্বালাতন করে আসছি। ওনাকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। আর শুধু যে জ্বালাই সেটাও না, আমি ওনাকে ভীষণ ভালোবাসি। কিন্তু সেটা উনি বুঝতে পারে না। অবশ্য সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। উনি যতদিন আমার ভালোবাসা বুঝতে পারবেন না, ততদিন আমার জ্বালানো অব্যাহত থাকবে। প্র্যাকটিক্যাল খাতায় ঘটানো কাণ্ডের 2 দিন পর তানভীর ভাইয়ার এক মেয়ে বন্ধু আমাদের বাসায় বেড়াতে আসলো। মেয়েটা দেখতে বেশ সুন্দরী। ওরা বাসায় ঢুকে ড্রয়িং রুমে বসে আছে। তানভীর ভাইয়া আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাকে ডাক দিলেন। আমি এসে দেখি মেয়েটা তানভীর ভাইয়ার একদম পাশে ওনার শরীর ঘেঁষে বসে আছে, যেটা দেখে আমার একদম সহ্য হচ্ছে না। তানভীর ভাইয়া মেয়েটার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটা আমার সাথে পরিচিত হওয়ার জন্য হাত বাড়ালো। আমি মেয়েটার সাথে হাত না মিলিয়ে ওর সাথে কোনো কথা না বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। সেখান থেকে আসার পর মা আমাকে নাস্তা দিয়ে বললেন মেহমানকে নাস্তা দিতে।
আমি নাস্তা নিয়ে আসলাম। এসে ইচ্ছে করেই শরবতের গ্লাসটা মেয়েটার উপর ফেলে দিলাম। তানভীর ভাইয়া ভালো করে বুঝতে পেরেছেন আমি ইচ্ছে করেই কাজটা করেছি। তানভীর ভাইয়া সেটা বুঝতে পেরে সাথে সাথে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আমি থাপ্পড় খেয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে আসলাম। আমি মেনেই নিতে পারছি না অপরিচিত একটা মেয়ের জন্য তানভীর ভাইয়া আমাকে এভাবে মারতে পারে। সেদিন অনেক কান্না করলাম আর মনে মনে ঠিক করলাম আর কখনো ওনার সামনে যাব না। 1 সপ্তাহ পর খাওয়ার টেবিলে তানভীর ভাইয়ার সাথে দেখা হলো। আমি ওনার সাথে কোনো কথা না বলে মাথা নিচু করে খেয়ে নিলাম। তানভীর ভাইয়া হয়তো ব্যাপারটা খেয়াল করেছিলেন, তিনিও কিছু না বলে খাওয়া শেষ করে উঠে চলে গেলেন। রাতে ছাদে দাঁড়িয়ে আছি এমন সময় ছাদে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকিয়ে দেখি তানভীর ভাইয়া আমার পিছনে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে চলে আসতে চাইলাম, উনি আমাকে আটকিয়ে দিলেন আর বললেন, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমি বললাম আমি এখন ঘুমাবো, যা বলার পরে বলবেন। তানভীর ভাইয়া তখন বললেন, দেখ তিহা, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে তুই সবসময় আমার সাথে মজা করিস, আমি কিছুই মনে করি না। কিন্তু সেদিন এভাবে আমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করায় আমি সেটা মেনে নিতে পারিনি, তাই তোকে রাগের মাথায় থাপ্পড় মেরেছি। কিন্তু তোকে মারার পর আমার মনে হয়েছে কাজটা একদম ঠিক করিনি, তাই তোর কাছে মাপ চাইতে এসেছি। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আমি আর কখনো তোর সাথে এমন করব না, প্রমিস করলাম। আমি তখন একটু মুচকে হেসে বললাম, ঠিক আছে, আমি সেদিনের কথা মনে রাখিনি। আমারও সেদিন এমন করা একদম ঠিক হয়নি। আমি আর কখনো এমন করব না। এখন আমি চাই বলেই চলে আসলাম রুমে। এভাবে কিছুদিন কেটে গেল। আমি এখন আর তানভীর ভাইয়ের সাথে কথা বলি না, তানভীর ভাইয়াও আমার সাথে কথা বলে না। এভাবেই কেটে যাচ্ছিল দিন। 6 মাস পর হঠাৎ একদিন সকালবেলা আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় মা এসে বললেন, তিহা, আজকে কলেজে যাস না, আজ আমাদের বাসায় কিছু মেহমান আসছেন। এই নে, এই শাড়িটা আর গয়নাগুলো পরে তৈরি হয়ে নে। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, কেন মা, আমাকে শাড়ি গহনা কেন পরতে হবে? এত তর্ক করিস না তো, যা বলছি তাই কর। বলেই মা চলে গেল। মায়ের এমন আচরণে আমি সত্যিই ভীষণ অবাক। কিছুক্ষণ পর আমার ছোট্ট বোন তান্নি আমার রুমে আসলো। আমি তান্নিকে জিজ্ঞেস করলাম, তান্নি, আজ বাসায় কে আসছেন তুই কিছু জানিস? তান্নি রহস্যের হাসি দিয়ে বলল, আমি জানি, কিন্তু বলবো না। কিছুক্ষণ পর সবকিছু তুমি এমনিতেই জানতে পারবে আপু। তবে এ কথা বলতে পারি, আজ তোমার আনন্দের দিন, তোমার জীবনের একটা বিশেষ দিন আজ। তাই কথা না বাড়িয়ে তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। আমি কিছুই বুঝতে পারছি না। মায়ের আর তান্নির কথার কিছু না বুঝেই অবশেষে তৈরি হলাম। তৈরি হওয়া শেষ করে দেখলাম মা আমার পিছনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। মায়ের এমন তাকানো দেখে মাকে জিজ্ঞেস করলাম, কি দেখছো এমন করে তাকিয়ে? মা হেসে বলল, দেখছি আমার সেই ছোট্ট তিহা আজ সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটাকে সত্যিই ভীষণ সুন্দর লাগছে আজ। মায়ের কথাতে হেসে বললাম, ধন্যবাদ মা, কিন্তু এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না আমি। মা তখন আমার মাথায় হাত রেখে বললেন, দেখ মা, সব মেয়েকেই বড় হয়ে একসময় স্বামীর ঘরে যেতে হয়। তুই এখন অনেক বড় হয়েছিস, আর তুই আমার ভালো একটা মেয়ে। আজ পর্যন্ত আমি যা যা করতে বলেছি তুই কখনো আমাকে ফিরিয়ে দিসনি, আর সেই বিশ্বাসেই তোকে না জানিয়ে আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আমার দৃঢ় বিশ্বাস তুই এতে সুখী হবি। মায়ের এমন কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আজ আমার বিয়ে, অথচ আমি কিছুই জানি না। আর আমি কি করে বিয়ে করব? আমি তো তানভীর ভাইয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর তানভীর ভাইয়া ছাড়া অন্য কাউকে কখনো কল্পনাও করিনি। এখন আমি হুট করে কিভাবে অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেব? আমার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। মা আমার চোখের জল মুছে দিয়ে বললেন, নিচে আয় মা, তোর কষ্ট হবে এমন কোনো সিদ্ধান্ত আমি নেইনি। তুই সুখী হবি ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। চল আমার সাথে, সবাই অপেক্ষা করছে। আমি আর কোনো কথা বাড়ালাম না। মনের ভিতর যে অনুভূতি, সেটাকে মনের ভিতরেই মাটি চাপা দিয়ে মায়ের পিছনে পিছনে গেলাম।
গিয়ে দেখলাম আহতাব আঙ্কেলটা নিচে বসে আছেন। আহতাব আঙ্কেলদের দেখে খানিকটা বিস্মিত হলাম। ওনাদের তো এখানে থাকার কথা না। মা বললেন আজ আমার বিয়ে, সেই হিসেবে পাত্র কিংবা পাত্রপক্ষের গার্ডিয়ানটা থাকার কথা, কিন্তু এখানে তো দেখতেছি তানভীর ভাইয়ার পরিবারের সবাই বসে আছেন। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। পাত্র হিসেবে দেখলাম তানভীর ভাইয়া কাজীর পাশে বসে আছেন। আমি কিছু বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে গেল। বর্তমানে বাসর ঘরে বসে আছি আমি। তানভীর ভাইয়া রুমে এসে আমার পাশে বসলেন। আমার ওনার দিকে তাকাতে ইচ্ছে করছে না, প্রচণ্ড অভিমান জমেছে ওনার উপর। আমি ওনার দিকে তাকাচ্ছি না দেখে উনি আমার হাত ধরে নিজে থেকেই বলতে শুরু করলেন, কিরে, কথা বলবি না আমার সাথে? তিহা, তুই যে মনে মনে আমাকে এতটা ভালোবাসিস সেটা আমি ঘূর্ণাক্ষরেও জানতাম না। বিশ্বাস কর তিহা, তুই যেদিন থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি সেদিন থেকে আমার নিজেকে কেমন একা একা মনে হতো। আমি ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। তুই যে আমাকে সারাক্ষণ জ্বালাতি, সে জ্বালানোগুলা ভীষণভাবে মিস করতাম আমি। তোকে সব সময় অনুভব করতাম। একটা সময় পর মনে হয়েছে আমি তোকে ভালোবাসি, প্রচণ্ড রকমের ভালোবাসি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই চাচিকে বলে আজকের এই আয়োজন করি। তিহা, তুই আমাকে কথা দে, কখনো আমাকে ছেড়ে যাবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তখন এক ঝাপটাই আমার হাতটা সরিয়ে নিয়ে বললাম, আমার হাত ছাড়েন। আর কি পাইছেন আপনি? পুতুল মনে হয় আমাকে? যখন ইচ্ছে হয় আমার সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিবেন, আবার প্রয়োজনে কাছে টেনে নেবেন। আমি আপনাকে ভালোবাসতাম, তাই আপনার পাশে কাউকে সহ্য করতে পারতাম না। সেই জন্য আপনার সাথে আমি এমন ব্যবহার করতাম, কিন্তু আপনি আমার ভালোবাসার কোনো মূল্য দেননি। আর আজ যখন আপনার প্রয়োজন হয়েছে আমাকে, তখনই কাছে টেনে নিতে যাচ্ছেন। বাহ, অসাধারণ আপনি। আমি আপনার সাথে থাকতে চাই না। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে ছেড়ে দিব। এই কথা বলার সাথে সাথে তানভীর ভাইয়া ঠাস করে আমার গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিলেন। রাগে চোখ দুটি লাল করে এক নিমেষেই সেখান থেকে সরে গেলাম। আমার তো চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি বিছানার উপর বসে বসে কাঁদছি। কিছুক্ষণ পর তানভীর ভাইয়া আবার রুমে আসলেন। এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বললেন, তিহা, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। তুই যদি আমাকে ফিরিয়ে দেস তবে আমি সত্যি মরে যাব। তুই আমাকে ছেড়ে দেওয়ার আগে আমার লাশটাকে দাফন করে তবে ছেড়ে যাস, তার আগে না। আমি তানভীর ভাইয়ের মুখে হাত রেখে বললাম, এমন কথা আর কখনো বলবেন না আমাকে। আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি শুধু আমার অভিমানের ভাষাটাই বোঝেন, এর আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখেন না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন যাতে কখনো আপনাকে ছেড়ে যেতে না হয়। ভয়ঙ্কর রকমের ভালোবাসি আপনাকে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।